আমাদের এই অধ্যায়টা হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। তো এইটা আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে এবং মার্কেটিং ডিপার্টমেন্টে সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষায় প্রতি বছর এখান থেকে কোশ্চেন করা হয়। এই জন্যই আমাকে কোড করাতে হবে এটা। হ্যাঁ, আমাদের এটা করতে হবে, গত বছরও 3টা কোশ্চেন করছে এখান থেকে, এই জন্য আমাদের এটা বাদ দেওয়া যাবে না। তো আমাদের প্রথমে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স করার জন্য আমাকে আগে চিনতে হবে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। তো আমরা আগে দেখে দেখি নিচে এখানে সংজ্ঞা দেওয়া আছে আমাদের। বলা আছে বর্তমান মূল্য মিন্স ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময়ের প্রাপ্য অর্থের আজকের মূল্য হচ্ছে কি বর্তমান মূল্য, অর্থাৎ ভবিষ্যতে তুমি যে টাকাটা পাবা তার আজকের মূল্যকে কি বলবো আমরা? বর্তমান মূল্য বলবো। হ্যাঁ, আর ভবিষ্যৎ মূল্য কাকে বলবো? যে বর্তমানে জমাকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে নির্দিষ্ট সুদের হারে বৃদ্ধি পেয়ে যে পরিমাণ হবে সেটাকে বলতেছি আমরা ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ তুমি আজকে একটা টাকা রেখে দিলা, এই টাকাটা সুদে আসলে অ্যাডজাস্ট হয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় শেষে কত হবে বা কত পাবা সেটাকে বলতেছি আমরা ফিউচার ভ্যালু। বুঝতে পারছি? প্রেজেন্ট ভ্যালু পেলাম, ফিউচার ভ্যালু পেলাম। এরপরে আমাদের এই অঙ্কগুলো করার জন্য কিছু ফ্যাক্টর জড়িত থাকে, সেটা হলো ইন্টারেস্ট রেট, তারপরে বছর, তারপরে হচ্ছে তোমার কতগুলো কিস্তি দেওয়া হবে, এরকম বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। তো এইখানে আমাদের সংজ্ঞাগুলো যেগুলো দেওয়া আছে তোমরা একটু বাসায় দেখে নিও, সংজ্ঞাগুলো আমি গেলাম না। সংজ্ঞাগুলো তোমরা একটু দেখবা। সরল সুদ আর চক্রবৃদ্ধি সূত্র একটু বুঝাই দিই। সরল সুদ কি? যে এই কার জানি মাইক্রোফোন অন করলে আওয়াজ হতেছে, তোমরা কি শব্দ পাও? জি স্যার, একটা গ্যারগের শব্দ। প্রথম দিকে শব্দ পাইতেছি, এখন নাই গ্যাস প্রবলেমটা কই হইতেছে। স্যার এখন আর শব্দটা হচ্ছে না। আমরা বলতেছিলাম সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। প্রথমে আমরা দেখে নিই সরল সুদ কাকে বলে। এই যে 8 নম্বরে সরল সুদের কথা বলছে, যে আসল বা মূল টাকার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হলে তাকে আমরা সরল সুদ বলবো। অর্থাৎ প্রথম বছর তুমি 100 টাকা রাখছো, সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদটা কি? সুদ আসল মিলিয়ে যে সুদ হবে সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলতেছি। এবং প্রতি বছরের সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তো আমরা যদি বলি যে প্রথম বছর আমি 100 টাকা রাখছি এবং সুদ আসছে আমার 10 টাকা, তাহলে কত হলো? 110 টাকা। তাহলে দ্বিতীয় বছর 110 টাকার উপর সুদ হবে, হবে 11 টাকা সুদ। এই 11 টাকা আর হচ্ছে 110 টাকা, তাহলে 121 টাকার উপর আবার 10% সুদ হবে। এরকম সুদে আসলে যুক্ত হয়ে পুনরায় সুদ ধরা হলে সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলতেছি। বুঝতে পারছি? এখন আমরা কিছু সূত্র দেখব। আমাদের এখানে সংজ্ঞাগুলো তোমরা একটু দেখে নিবা, আর কিছু সূত্র আছে এগুলো নিজেরাই পারবা। আমরা যখন অঙ্ক করব অঙ্কের সাথে সাথে এই সূত্রগুলো হয়ে যাবে, এই জন্য আমরা ক পার্টটা দেখলাম না। এখানে কোনো অঙ্ক নাই, জাস্ট কিছু সূত্র আর কিছু সংজ্ঞা আছে। আমরা অঙ্কে যাব কিছু। এখানে কিছু পার্থক্য আছে, পরীক্ষায় আসে। বাৎসরিক বৃত্তির প্রকারভেদ কাকে বলে থিওরি আছে। কার্যকরী সুদের হার, নামিক সুদের হার কি, কার্যকরী ও প্রকৃত সুদের হার কাকে বলে, এগুলো আমাদের দেখতে হবে। আমরা সূত্রগুলো একটু বোর্ডে লিখে লিখে বুঝাই, এখানে তো আছেই, তারপর আমরা বোর্ডে লিখে লিখে বুঝাই। আমরা সবাই বোর্ডে যাই। ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এর আমাদের যে যে সূত্রগুলো লাগবে, তো দুইটা ভাগে ভাগ করবো আমরা, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। প্রথমে আমরা ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট করব। প্রেজেন্ট ফিউচার ভ্যালু তোমাদের সূত্র লেখার প্রয়োজন নাই, কারণ এটা সেটাই আছে, তোমরা জাস্ট খালি বুঝবা। সূত্র হলো, আমাদের যদি ফিউচার ভ্যালু বের করতে বলে তাহলে আমরা সূত্র লিখবো এটা। ঠিক আছে, সূত্র এটা লিখবো। আর যদি এটাও আছে, সূত্র আরো আছে, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু, আবার শুরু হয়েছে, ভ্যালু ইজ ইকুয়াল টু a into 1 plus r power n minus 1 ভাগ
আর এই একটা সূত্র আছে। তারপরে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ভাগ r ইন্টু 1 প্লাস r। এই তিনটা সূত্র অ্যাপ্লাই করে আমরা ফিউচার ভ্যালু বের করি। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব? যদি একটা নির্দিষ্ট অর্থ দেওয়া থাকে, এককালীন অর্থ, এককালীন অর্থ যদি থাকে তাহলে এটা করবো। এককালীন অর্থ বলতে এরকম বুঝাইতেছে যে তুমি আজকে 10,000 টাকা রাখছো, আজকে কত রাখছো? 10,000 টাকা রাখছো, বললো 5 বছর বা 10 বছর বা 20 বছর পরে এটা কত হবে। তার মানে কি টাকা তুমি একবারই কিন্তু রাখছো, হ্যাঁ, একবারে তুমি 10,000 টাকা জমা রাখছো, রেখে বলতেছে 10 বছর বা 5 বছর পরে এটা কত হবে। সেটাকে বলতেছে আমরা এককালীন অর্থ, অর্থাৎ এক টাকাটা একবার দেওয়া হয়েছে, তখন আমরা এই সূত্র লিখবো। ঠিক আছে। আর যদি বলে এককালীন না হয়ে অ্যানুইটি হয় বা কিস্তি বলি, যেটাকে কিস্তি বলে ভালো চিনবা। কিস্তি, কিস্তি মানে কি? কিস্তি কি একবার দেয়? কিস্তি অনেকবার দেয় নাকি? মনে করো 5,000 বা 1,000 করে প্রতি বছর আমি কিস্তি দিলাম 10 বছর, 1,000 করে প্রতি বছর আমি কিস্তি, আমি কিস্তিকে ইনস্টলমেন্ট করা হয়। বুঝতে পারছি বিষয়টা? যদি কিস্তি দেওয়া হয় বা বৃত্তি, বার্ষিক বৃত্তি বলি যেটাকে, যেটাকে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বলি বা অ্যানুইটি বলি। তারপর আরেকটা আছে পিএমটি, আরেকটা মিনিং আছে পিএমটি। তো এইগুলা যদি হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে। এটা হলো একবার টাকা দিবে, আর এটা বছরে একাধিকবার বা এক বছরে প্রতি বছরে বছরে যদি টাকা দেয় বা প্রতি মাসে দেয় বা প্রতি সপ্তাহে দেয়, ইচ ইয়ার, এফডি ইয়ার, পার ইয়ার, এগুলা বা ইনস্টলমেন্ট, এই লেখাগুলো থাকলে আমরা বুঝবো এটা কিস্তির অঙ্ক। এটা লিখবো কিস্তির অঙ্ক। এবং দুইটা সূত্রই কিন্তু সেম, দুইটা ক্ষেত্রেই কিস্তির ক্ষেত্রে হবে। কিন্তু যদি বছরের শুরু দিতে পারে বা শেষ দিতে পারে, মাসের শুরুতে এরকম হইতে পারে। যদি দেখো যে কোশ্চেনে বলা আছে এই কিস্তিটা প্রতি মাসের শুরুতে বা প্রতি বছরের শুরুতে বা প্রতি সপ্তাহের শুরুতে, হ্যাঁ, যে কোনো একটা নির্দিষ্ট টাইমের শুরুতে যদি বলে তাহলে নিচের সূত্রটা হবে। শুরুতে, শুরুতে বললে কিস্তিটা শুরুতে যদি দেয়, এটা মাসে হইতে পারে, দিনে হইতে পারে, বছরে হইতে পারে। শুরুতে হলে এটা হবে, আর শেষে হলে এটা হবে। কিস্তিটা যদি শেষে দেয়, অর্থাৎ মাস শেষে, বছরের শেষে, সপ্তাহের শেষে, এটা হয়, হ্যাঁ। এবং কোশ্চেনে যদি কিছুই বলা নাই, বললো না যে শুরুতে দেয় নাকি শেষে দেয়, অলওয়েজ আমরা ধরে নিব বছরের শেষে বা মাসের শেষে কিস্তি দেওয়া হয়। বুঝতে পারছি? শুধুমাত্র শুরু কথাটা উল্লেখ থাকলে এটা হবে, আদারওয়াইজ প্রতি ক্ষেত্রেই 2 নাম্বার সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে বলে। এই ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালুর সিঙ্গেল অ্যামাউন্ট এন্ড অ্যানুইটির অঙ্ক। আরো সূত্র এভাবে প্রেজেন্টেশন করা যায়। এমন হইতে পারে বছরে একাধিকবার সুদ গণনা হইতে পারে। এগুলো যেগুলো করলাম সেগুলো অ্যানুয়াল, মানে এক বছরে একবার করেই সুদ গণনা করা হইতেছে। এমন হইতে পারে যে এক বছরে 2-3 বার সুদ গণনা করা হয়েছে, অর্থাৎ এক বছরে 2-3 বার কিস্তি দেওয়া হয়েছে। ওই যে মাসে মাসে দিলে কয়বার দেওয়া হবে? 12 বার দেওয়া হবে। সপ্তাহে দিলে 52 বার কিস্তি দেওয়া হবে এক বছরে। তারপর তুমি যদি বলো আর কি আছে, হাফ ইয়ারলি যদি বলো, তাহলে বছরে কয়বার কিস্তি দেওয়া হবে? 2 বার কিস্তি দেওয়া হবে। এরকম বিষয়গুলো যদি থাকে কোশ্চেনে, কি করা হয়, আমরা 2 ভাবে প্রেজেন্টেশন করতে পারি। এই এন এর সাথে এম গুণ, এটাকে বলে এম। বছরে যদি একের বেশিবার সুদ গণনা করা হয় বা একের বেশিবার কিস্তি দেওয়া হয়, সেটাকে এম বলা হয়, মাল্টি পিরিয়ডিং। এই মাল্টি পিরিয়ডিংটা এম এর সাথে গুণ হয়, আর এর সাথে ভাগ হয়। ঠিক আছে। যেই জায়গায় দেখবা আর, সেই জায়গায় ভাগ করবে, এন এর সাথে গুণ করবা। এই সূত্রের মধ্যে এই কাজ করা যায়, অথবা অঙ্কের শুরুতেও আমরা করে নিতে পারি। সাপোজ মনে করো অঙ্কে বললো যে আর এর মান দেওয়া আছে 10%, এন এর মান দেওয়া আছে 10 বছর, বললো হাফ ইয়ারলি, মানে বছরে 2 বার, অর্ধেক বছর 6 মাস পর পর সুদ গণনা করা হয়। তাহলে আমি সূত্রের মধ্যে এখানে আমি 2 দিয়ে ভাগ করে নিতে পারি, তাহলে 5% হলো, আর এখানে এটার সাথে 2 গুণ দিলে 20 বছর হলো। তাহলে এই মানটা আমরা ডিরেক্ট এই সূত্রের মধ্যে বসাই দিলেও হবে। 2 ভাবে প্রেজেন্টেশন করা যায় সূত্রের মধ্যে। হ্যাঁ, তোমাদের ইচ্ছা তোমরা 2 ভাবে প্রেজেন্টেশন করতে পারো। সূত্রে এম আনতে পারো, অথবা আগে এম এর কাজটা করে নিতে পারো। ফিউচার ভ্যালু, এরপরে এগুলো সব লেখা আছে, আমি যা যা লিখছি এখানে সব শিটে লেখা আছে।
এখন আসি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমাদের তিনটা সূত্র লিখবো। ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার n। একটা আছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ভাগ আর। আরেকটা আছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, এগুলো হলো অ্যানুইটি। হ্যাঁ, অ্যানুইটি বোঝার জন্য এ দিতে পারো নিচে ছোট করে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফর্মুলা লিখতেছি আমরা, ওই আগেরটাও লিখতে পারো ফিউচার ভ্যালু অ্যানুইটি। ঠিক আছে, 1 প্লাস আর, বুঝতে পারছি, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা। ঠিক আছে, তো এখানেও সেম কথাই। যদি আমার কোশ্চেনটা কি হয়, কোশ্চেনটা যদি এককালীন অর্থের কথা বলে, হ্যাঁ এককালীন অর্থ, হ্যাঁ এককালীন অর্থ বললে, হ্যাঁ যেটাকে আমরা বলি সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্ট বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি অ্যানুইটি বলা থাকে, প্রতি বছর যদি কিস্তি দেওয়া হয়, তাহলে এই ফর্মুলা ইউজ করব। আর এটা যদি হ্যাঁ শেষে ইংলিশে বলা হয় তো আমরা এখন দেখবো যে এই যে আমরা যে কাজগুলো করতেছি, যে বর্তমান মূল্যকে ভবিষ্যতে বানাইতেছি বা ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য তৈরি করতেছি, এগুলো একটা প্রসেসিং আছে, এগুলো একটা নাম আছে যে আমি কি করতেছি। এটা আমি যে বললাম, একটা উদাহরণ দেই। একটা কি করলাম আমরা, ফিউচার ভ্যালু বের করলাম, প্রেজেন্ট ভ্যালু বের করলাম এইভাবে, আর ফিউচার ভ্যালু বের করলাম এইভাবে, না 1 প্লাস আর পাওয়ার n। এটা অনেকে আই দ্বারা প্রকাশ করে, ইন্টারেস্ট রেট। তো এই দুটা কি জিনিস, এই যে আমি যখন বর্তমান মূল্য বের করি, তখন যে প্রসেসিংটা এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ ফিউচার ভ্যালুকে 1 প্লাস আর পাওয়ার n দ্বারা যে ভাগ করলাম, এই প্রসেসিংটাকে বলা হয় ডিসকাউন্টিং। প্রেজেন্টে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, ডিসকাউন্টিং করতে হবে, যেটাকে বলি বাট্টাকরণ। বাট্টাকরণ, ঠিক আছে। আর এই যে ফিউচারকে যে প্রেজেন্টকে যে ফিউচারে বানালাম, গুণ দিলাম ভ্যালুটা এটার সাথে, এটাকে বলা হয় কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং, ঠিক আছে, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বাট্টাকরণ কি এবং চক্রবৃদ্ধিকরণ কি, পারবে না? ভবিষ্যতের মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হইতেছে বাট্টাকরণ, আর বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। বাট্টাকরণ মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাকে ডিসকাউন্টিং করা, অর্থাৎ তোমার কমানো। এই জন্য কিন্তু ফিউচারের থেকে অলওয়েজ প্রেজেন্ট কম হবে। আর কম্পাউন্ডিং মানে বাড়ানো, চক্রবৃদ্ধিকরণ বৃদ্ধি করা। বৃদ্ধি করতে হলে কি করতে হবে, এই প্রেজেন্ট ভ্যালুর সাথে এখানে একটা ফ্যাক্টর গুণ করতে হবে।
এটাকে বলতেছি আমরা চক্রবৃদ্ধি করণ। আচ্ছা, তো আমরা এখন অঙ্কে আসি। হ্যাঁ, অঙ্কে যাই। এই জিনিসগুলো ছোটখাটো জিনিস মনে রাখবা। অঙ্কে আসি। তো এই যে আমরা দেখো সবগুলো সূত্র দিয়ে গেছে, আরো কিছু সূত্র আছে, যদি আমাদের প্রয়োজন হয় আমরা পরে দেখবো, এগুলো আপাতত লাগবে না আমাদের, আরো কিছুক্ষণ পরে এগুলো লাগবে। এতগুলো সূত্র আমরা একবারে না দেখে একটা একটা করে দেখি। তো এই যে একটা চার্ট দেখছো তোমরা, এই যে চার্ট দিচ্ছে একটা, এখানে কি বলা হয়েছে, সুদ গণনা করা হয়, তাহলে এই আর এর সাথে কত দিয়ে আমি ভাগ করবো এবং কত দিয়ে গুণ করব তার একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। যদি বলা হয় অর্ধবার্ষিকী, ইংলিশে বলা থাকবে হাফ ইয়ারলি আর সেমি অ্যানুয়ালি, তার মানে কি বছরে 2 বার সুদ গণনা করা হয়, এই জন্য 2 দিয়ে আর এর সাথে ভাগ করছি, এর সাথে গুণ করছি। তারপরে যদি বলে 3 মাস অন্তর অন্তর, ইংলিশে বলা থাকবে কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 4 বার সুদ গণনা করা হয়, 4 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, এরকম ভাবে বি মান্থলি হলে 2 দিয়ে 2 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে 6 বার সুদ গণনা করা হয়, তাহলে 6 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করব। মাসে মাসে হলে 12 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ। ফোর্থ নাইট বলতে 15 দিন অন্তর অন্তর, অর্থাৎ 24 দিয়ে গুণ 24 দিয়ে ভাগ করতে হবে আর এর সাথে, গুণ করতে হবে এর সাথে। যদি সপ্তাহে হয় তাহলে 52 দিয়ে ভাগ 52 দিয়ে গুণ। এবং প্রতিদিনই যদি হয়, মানে প্রতিদিনই কিস্তি দিতেছো, সেই ক্ষেত্রে 365 এবং দিয়ে ভাগ করবো, 365 দিয়ে গুণ করবো। আরো কিছু এখানে সতর্ক দেওয়া আছে যে একটা প্রশ্ন তুমি কিভাবে কি চিনবা বা কিভাবে স্টার্ট করতে হয় সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় দেখে নিবা। অঙ্ক ভালো করে পারার জন্য এই জিনিসগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে তুমি অঙ্ক ইজিলি ধরতে পারো প্রশ্নে কি দেওয়া আছে, কি চাইছে এবং কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, অঙ্কগুলো ছোট ছোট, কিন্তু তোমার মেইন ফ্যাক্ট হচ্ছে কোশ্চেনটা বুঝে প্রশ্নের সূত্রে কি হবে সেটা বসানো। আমরা প্রথম অঙ্কটায় আসি। আমরা বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করছি অঙ্কগুলোকে। প্রথম যে ক্যাটাগরি আমরা রাখছি সেটা হলো সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এই ক্যাটাগরিতে যে অঙ্কগুলো শিখবো সেগুলো হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, কার্যকরী সুদের হার, প্রেজেন্ট ভ্যালু, সিঙ্গেল অ্যামাউন্টটা লেখা উচিত ছিল অঙ্ক, এবং থার্ড পার্টটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা। তো আমরা প্রথম থেকে শুরু করি। কোনো সমস্যা হলে সাউন্ডে মেসেজ দিও। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেল, তার শুনতে পাবো না, তোমরা বললেও আমি শুনতে পাবো না। তো আমরা প্রথম অঙ্কটায় আসি। কি বলতেছে এখানে, বলতেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কত। আমরা কিন্তু এখনো সূত্র দেখি নাই চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করতে হয়, সেই সূত্র আমরা এখনো দেখি নাই, এটা আমরা এখন দেখাবো কিভাবে করতে হয়। ফর 1 year and 7 months, 1 বছর 7 মাসের কথা বলছে। if the rate of interest 8% per annum and interest is payable half yearly, বলছে যে সুদ বছরে কয়বার দেওয়া হয়, হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে 2 বার দেওয়া হয়, তাহলে কি হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে। বাংলা দেওয়া থাকবে প্রশ্নে, বার্ষিক সুদের 8% হলে বা বার্ষিক সুদের হার যদি 8% হয়, 6,280 টাকার 1 বছর 7 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, এবং সুদ বছরে 2 বার দেওয়া হয়, বছরে সুদ 2 বার দেওয়া হবে, সেই জিনিসটা আমরা এখন করব। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রশ্নে আগে যা যা আছে সেগুলো খাতায় তুলব আগে। প্রশ্নে যা যা আছে আমরা সেগুলো আগে খাতায় তুলবো। আমরা বোর্ডে চলে যাই। প্রথমেই কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু। কিভাবে বুঝবো প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, তুমি একটা মানের সুদ তৈরি করবা। খেয়াল করি প্রবলেম 1,
প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু। তুমি কি 80 টাকা প্রেজেন্ট ভ্যালু আছে, কিভাবে বুঝলে প্রেজেন্ট ভ্যালু? কারণ তোমাকে সুদ ধরতে বলছে, আর সুদটা হয় হলো প্রেজেন্ট ভ্যালুর উপরেই। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ যেই সুদই বের করতে বলুক, প্রশ্নে যেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেই অ্যামাউন্টটা হলো প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালু থেকে তুমি কি করবা, আগে তোমার ফিউচার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সুদ কত তুমি যদি নর্মালি চিন্তা করো, ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর পার্থক্যই তো কি সুদ না? ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর পার্থক্যই তো ইন্টারেস্ট, নাকি? এখন এটা হইতে পারে এই সিম্পল ইন্টারেস্ট, হইতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তো আমরা আগে কি করব, এই প্রেজেন্ট ভ্যালুকে আগে ফিউচার ভ্যালুতে কনভার্ট করব। কনভার্ট করে তারপরে এটা বাদ দিলে আমি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ কত ছিল, কত ইন্টারেস্ট রেট ছিল 8%। ঠিক আছে, এবং এন এর মান ছিল কয় বছর, 1 বছর 7 মাস, নাকি? তো এই জায়গায় অনেকেই ভুল করে, ভুলটা কি করে, এরকম করে দেখে কি যে 1 বছর 7 মাস 1.7 লিখে দেয়। অনেকেই করে কিন্তু এই কাজ করে, 1.7 লিখে দেয়। 1.7 লিখলে হবে না। কেন হবে না? কারণ তুমি এখানে কি করছো জানো, তুমি এখানে এই কাজটা করছো, এটা হলো 1 বছর, আর এটাকে তুমি বছরে কনভার্ট করছো, তাহলে কি হয়েছে, 1.7 নিয়েছে। কিন্তু আমার কি বছর কি যাবে না, এই 1 মাস আর বাকি যে 7 মাস, 7 মাসকে তার 2 গুণ, কেন গুণ দিব, 2 ভাগ করব এবং ম্যানের সাথে 2 গুণ করব। প্রশ্নে হাফ ইয়ারলি বলছে, তাহলে এটা আসতেছে 4%, 0.04। আর এইটা আসবে কত দেখো তো, 7/12 যোগ 1 করে 2 দিয়ে গুণ করো, 3.14 মেবি। এই মেরে এটা আরেকবার বুঝার জন্য স্যার এই লাইনটা। এটা 3.16 এটা কত আসছে? বা 7। 16, 7 দিলে ভালো, পরে 6, 6 এর হ্যাঁ পর কত হ্যাঁ, আছে? 66667 আছে। আমাদের 1 বছর 7 মাস, 1 year 7 month বলা। এই 1 বছরের জন্য আমি 1 লিখলাম, আর এই মাসটাকে বছরে কনভার্ট করতেছি, তাহলে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 1 বছর আর এখানে এটাও বছর হয়ে গেল। ঠিক আছে, দুটো যোগ করে টোটাল বছর পাবা। এই টোটাল বছরের সাথে 2 কেন সারা বছরে পেলে আমি চক্রবৃদ্ধি পাইতেছি না, করতে হবে, অর্থাৎ ফ্যাক্টরটা গুণ করতে হবে। প্রেজেন্ট ভ্যালু 6280, 1 প্লাস 0। আপনার কথা নেটওয়ার্কে এত প্রবলেম করতেছি, কতক্ষণ পর পরই এই মোবাইলের ডিসকানেক্ট হয়ে যায়। কত আসে? আর আমরা তো এখানে এম এর মান মানে কাজটা করছি, তো সূত্রের মধ্যে কি এম টা দেখাবো না না? না না, এম এর কাছে করেই ফেলছি, না করলে এখানে দেখাতাম। তুমি এইভাবে সূত্র কি প্রেজেন্টেশন এম করতে দেবো পারো। না? না না, তুমি তো কাজ করছো না এম এ, তুমি আবার এম সূত্রের মধ্যে আনবে কেন? এম এর কাছে যেখানে করছি যে এম না এগুলা, তুমি এইভাবে করতে পারো।
যে রেজাল্ট করলে এইভাবে ভাগ 2 n এর মান এখানে যেটা বের হচ্ছে তার সাথে 2 গুণ, এই যে এইটার সাথে 2 গুণ। ওই বেজার করতে চাইলে ওটা করবা, আর বেজার না করতে চাইলে উপরে কাজ করে নিবা। এম এর কাজ করে নিছে আগে, তাই এই জন্য সূত্র আর এম লিখি নাই। ওইখানে না করলে আমার সূত্রে এম লিখতে হইতো, তো এম এর ঝামেলায় যাওয়ার দরকার কি ওইখানে। তোমার যেটা ভালো লাগে, তুমি মনে করো যে সবসময় এটা করে আসছো, এটাই করার সমস্যা নেই, একই আর। তখন আর এখানে কাজ করে নিতে যা কাজ করতে পারো। স্যার এটার উত্তর আসে আসে ৭,০৬৪.১৪। তাহলে পার্থক্য কত? 830 নাকি? 30 তো হবে না, কিছু কম বেশি। ৭৮৪.১৪। এত কম বেশি হয়েছে? হ্যাঁ, এত কম বেশি তো হবে না। এখানে কয় ঘর নিছো তুমি? কয় ঘর কিনছো দশমিকের পর? স্যার ২ ঘর নিচ্ছি। দুই ঘর নিলে হবে না তো, 6,000-এর একটা মান, তুমি যদি 2 ঘর নিলে তুমি তো সব টাকা তুমি বাদই দিয়ে দিচ্ছি, 4 ঘর স্যার নিতে ভুল, হবে। স্যার ভুল হয়েছে, এটা 6.28। 23,253 না স্যার, হয়। না স্যার, এটা মানে উত্তরটা হয় 62,080.23। হ্যাঁ, তাও হয় নাই, হয় নাই, যা আগে হয়েছিল যাও একটু, এখন তো আর হয় নাই। এইটা কত হয়, এইটা ফ্যাক্টর কত হয়? আগে যাও হয়েছিল, এখন তো আর হয় নাই, তুমি যেটা বলতেছো আগে তো কাছাকাছি ছিল। আবার করো। স্যার ওইটা ওইটা হয় 1.1323, না টু ওয়ান পয়েন্ট ফোর 1.1324, 1324। 1.1324। হ্যাঁ, গুণ করো। না, না, 36 লেখেন। 71 হবে কেন? এটা 6,000-এর সাথে এক গুণ দিলে 6,000 তো এখানে হয় 71। স্যার ৭,১১১.40। ও সরি, আমি একটা বেশি দেখছি স্যার, সরি, ৭,০০০ আছে। এখন বিয়োগ করো। স্যার 831.4 আসে। এবার ঠিক আছে, তখন তো অনেক ডিস্টেন্স, এখন 1 টাকা ডিস্টেন্স উত্তরে, আর উত্তর তো পরীক্ষা থাকবেও না। ঠিক আছে, এই কমপ্লিট এটা। আর আপনার কথা শোনা যায় না।
তাহলে দেখি 2 নম্বর অঙ্ক, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 10,000 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু ফর 4 ইয়ার, 4 বছরের জন্য এট 5% পার অ্যানাম, ইন্টারেস্ট রেট হবে 5%। তিনটা মান তুমি পেলা, এক হলো বর্তমান মূল্য, বছর, এবং পার অ্যানাম হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট রেট অ্যাবভ কেস, এবং ওইটার সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটাও তোমার কাছে জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট করবো ওই যে মাত্র যেই নিয়মে করছি সেভাবে, তারপরে আমরা সিম্পল ইন্টারেস্ট কত হয় সেটা আমরা দেখব। আমরা প্রথমে এই সূত্রে অ্যাপ্লাই করে ফিউচার ভ্যালু আগে বের করি। প্রথমে আমরা ফিউচার ভ্যালু বের করি। ফিউচার ভ্যালু বের করতে হলে আমাকে কোশ্চেনে কি তুলতে হবে? আগে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 2 ভাই, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000, ইয়ার দেওয়া আছে কয় বছর? 4 বছর, আর এর মান দেওয়া আছে 5%। এই তিনটা ইনফরমেশন আছে, আর কিছুই নাই অঙ্কে। হ্যাঁ, তাহলে আমার তোর ভাগ গুণ এই ঝামেলাগুলো কোশ্চেনে নাই, কার সাথে কি গুণ করতে হবে, কি ভাগ করতে হবে, ওই সব বিষয় এখানে নাই। আর বছরে একবারই সুদ গণনা করা হয়েছে। তো আমরা এখন সূত্র লিখবো ফিউচার ভ্যালুর, 1 প্লাস আর পাওয়ার n, 10,000 1 প্লাস 5% কে ভেঙে লিখলে এটা হয়, মানে 100 বর্জিত, 100 দিয়ে ভাগ করলে এটা আসবে 4। তাহলে কত হয়? এর উত্তর 10,000 হচ্ছে ইন্টু কত হয়? 12,155। আজকে এটা কত? এত শর্টকাটে করলে কিন্তু নাম্বার কম পাবো, যত ভেঙে করা যাবে। এটা আসে 1.2155। বইয়ে 2,155, বই কিন্তু আরো এক লাইন করছে, বই আর এক লাইন কি করে, এই দুইটার ভিতরে যোগফলটা আবার দেখায়, মানে 1 2 3 4 5 লাইন করে বইতে। এই জন্য পরীক্ষার হলে যত ভেঙে করতে পারো ভালো। আচ্ছা, এরপরে আমরা কি করবো? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো। কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি? ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু 10,000, 2,155। এটা সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ হবে ইন্টারেস্ট রেট আর গুণ হবে এন। এই তিনটা মান গুণ দিলে সিম্পল ইন্টারেস্ট বের হয়। প্রেজেন্ট ভ্যালু আর এন, ইভি আর ইন্টু এন। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,000 ইন্টু আর এর মান হচ্ছে 5% ইন্টু এন এর মান হচ্ছে 4 বছর। এটা হয় 2,000 টাকা। হয় 2,000 টাকা হয়। 2,000 টাকা আমাদের দশ ইন্টু 4 বছর। হয়েছে? বলে আমরা পরের অঙ্কে আসবো। হ্যাঁ, পরের অঙ্কে আসি।
3 নাম্বার অঙ্কে আসি। 3 নাম্বার বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাও কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে। তো তো এখানে আমার একটু ঝামেলা আছে। সুদের টাকাটা ভিন্ন ভিন্ন, একরকম না। অর্থাৎ আগে ইন্টারেস্ট রেট একটা ছিল, কিন্তু এখন কিন্তু ইন্টারেস্ট রেট একটা না, দুইটাই ইন্টারেস্ট রেট দেওয়া। তো বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট টাকা 6,950 ফর 3 ইয়ার ইফ ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি। বলছে 6,950 টাকার 3 বছরের সুদ কত হবে যদি সুদ বছরে দুইবার গণনা করা হয়। দ্য রেট অফ ফার্স্ট 2 ইয়ার, ওই 3 বছরকে তারা ভাঙতেছে, হ্যাঁ 3 বছরকে দুইটা ভাগে বিভক্ত করছে। প্রথম 2 বছর তারা সুদ পায় 6% এবং শেষের বছর 9%। তাহলে এন এর মান কিন্তু এখানে দুইটা, এখন 2 বছর হলে একটা এন, আর লাস্ট যে ইয়ার মানে তৃতীয় বছর সেটা একটা বছর, অর্থাৎ টোটাল 3 বছর। তাহলে আমরা N1 লিখবো হচ্ছে কত 2 বছর, এবং N2 ভ্যালু লিখবো আমরা 1 বছর। ইন্টারেস্ট রেট দুইটা, R1 হচ্ছে 6% আর R2 হচ্ছে 9%। তো এইভাবে আমাদের দেখতে হবে কি যে টোটাল 3 বছর শেষে আমার সুদ কত দাঁড়ায়, 3 বছর শেষে সুদ কত দাঁড়ায় সেটা এখন বের করব। তো এটা কিভাবে করবো, এটাকে দুই দুই স্টেপে করতে হবে। যে দুইবার করতে হবে। প্রথমে আমরা 6% ধরে 6% ধরে যখন করবো তখন করবো 2 বছরের জন্য, আর যখন আমরা 9% ধরে করবো তখন করবো 1 বছরের জন্য। টোটাল হবে 3 বছর। গিভেন প্রেজেন্ট ভ্যালু আছে 6,950। এরপরে আমাদের আচ্ছা আর দেখলাম না, আচ্ছা এটা না, দুইটা পার্ট আমরা আলাদা আলাদা সাইডে হেয়ার দিয়ে লিখব না, কারণ দুইজনের গিভেন তার একরকম না। আমরা প্রথমে কি করব, সূত্রে লিখব। আমরা জানি কি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর পাওয়ার এন। এই হলো মেইন সূত্র নাকি, ফিউচার ভ্যালু বের করে। কেন ফিউচার ভ্যালু করতেছি, কারণ আমার সুদ বের করতে হলে আগে ফিউচার ভ্যালু লাগবে। ফিউচার ভ্যালু না বের করে আমি সুদটা বের করতে পারতেছি না। তাহলে আমরা লিখবো ফার্স্ট 2 ইয়ার ফর ফার্স্ট কি করতেছি, ফিউচার ভ্যালু বের করব। এফ পি ইজ ইকুয়াল টু পি হলো 6,000 কত 280, সরি 6,000 না, 6,950। সুদের হার কত ছিল এটা আমরা দেখবো, এবং এন কত ছিল সেটা আমরা হেয়ারে দেখাবো। প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু কত ছিল 6,950। প্রথম ইন্টারেস্ট রেট ছিল 6%, কিন্তু হাফ ইয়ারলি বলছিল, হ্যাঁ বছরে দুইবার সুদ গণনা করা হয়, তাহলে সুদের হার হয়ে যাবে 3%। এটাকে আমি ভেঙে 0.03 লিখি। 0.03 পাওয়ার প্রথম বছর পড়ি না, ফর ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছর। তাহলে এন এর মান হবে 2, আর এই সাথে গুণ হবে ওই যে হাফ ইয়ারলি বলছে ওই 2 এখানে গুণ হবে, অর্থাৎ 4 হয়ে যাবে। বুঝতে পারছি, এই প্রথম 2 হলো বছর, আর পরের 2 যেটা গুণ দিছি সেটা হলো হাফ ইয়ারলি বলছে অঙ্কে, এই জন্য ওই 2টা হাফ ইয়ারলি মানে বছরে দুইবার সুদ গণনা করা হয়, এই জন্য আর এর সাথে 2 দিয়ে ভাগ করছে, এন এর সাথে 2 দিয়ে গুণ করছে, মানে এম এই দুটো হলো এম। তাহলে 4 এখানে কত আসে দেখবো, 2 বছর শেষে তো আসে, 2 বছর শেষে কত আসে বলো, 6,950, আর এখানে গুণ কত হয়, তো উপরেটা হয় 1.1255। 1.1255। তারপরে নিচে 7,822। এটা কখনকার ভ্যালু, 2 বছর শেষের ভ্যালু। এরকম যদি চিন্তা করবেন, এই এক লাইন
তুমি আহ, 0 বছরে দাঁড়ায় 0 বছরে তোমার ভ্যালু আছে কত 6,950, জিরো মানে প্রেজেন্টে আছে, এই জায়গার ভ্যালুটা এইটা, ঠিক আছে। প্রথম বছর, দ্বিতীয় বছরে যে ভ্যালুটা হয়ে গেছে কত 7,822, আর একটা বছর বাকি আছে। এখন তোমার নির্ধারণ করতে হবে 3 নাম্বার বছরের ভ্যালুটা কত। খেয়াল করি, যখন আমি এই জায়গার ভ্যালুটা বের করতে গেছি তখন বলছি এটা প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এখন আমি বের করবো 3 নাম্বার বছর শেষে কত হবে, তাহলে আমাকে প্রেজেন্ট কোনটা ধরতে হবে, এইটাকে প্রেজেন্ট ধরতে হবে না, এই ভ্যালুটাকে প্রেজেন্ট ধরতে হবে না। আমি যদি এই জায়গার ভ্যালু জানতে চাই এখন, ওটা ধরবেন প্রথম 2 বছরের কাজটা আমি করেই ফেলছি, এই টাকাটা প্রথম 2 বছরের সুদে আসলে এইটা হয়েছে, হয়ে এই জায়গার ভ্যালু মানে 2 নাম্বার বছরে এসে কত হয়েছে 7,822 টাকা। এখন এই টাকাটাই আবার পুনরায় তৃতীয় বছরের জন্য তুমি বিনিয়োগ করতেছো কত সুদে, 9% সুদ। চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি, সুদে আসলে যুক্ত হয় আবার সুদ ধরবে, তাহলে এই টাকার উপর তুমি 2 বছর চক্রবৃদ্ধি সুদ ধরে এটা আসছে, তারপরে এই টাকাটা আমি তৃতীয় বছরের জন্য বিনিয়োগ করতেছি, অর্থাৎ একটা বছরে আমি 1 বছরের জন্য বিনিয়োগ করব এই টাকাটা 9% সুদে। মানে এইটাকে এখন কি ধরবো, প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি, তাহলে ফর থার্ড ইয়ার, তৃতীয় বছরের জন্য আমরা এখন ফিউচার ভ্যালু বের করবো। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর পাওয়ার n। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু কত ধরবো বলতো, প্রেজেন্ট ভ্যালু কত ধরবো এখানে, যখন আমি 3 নাম্বার বছর করতে যাব, যখন 3 নাম্বার বছর করবো তখন প্রেজেন্ট ভ্যালু ধরবো 7,822 টাকা, কারণ তুমি এখন এইখানে দাঁড়ায় আছো এই জায়গার, তুমি এখন তোমার যেটা হলো প্রেজেন্ট ভ্যালুটা এখানে, সরি এইখানকার ফিউচার ভ্যালুটা এখানে প্রেজেন্ট ভ্যালু হিসেবে বসে যাবে। তাহলে 7,822 সুদের হার ছিল কত পার্সেন্ট, 9%। হাফ ইয়ারের কারণে দিয়ে ভাগ যায়, 4.5%, 0.045 হবে, এবং n কত হবে 1 বছরের জন্য, তো বছরে 2 বার সুদ গণনা করা হয়, যেন এটার সাথে আবার 2 গুণ হয়ে টোটাল n এর মান হবে 2, 0.045 পাওয়ার 2। এইটা হলো 3 নাম্বার বছর শেষে প্রেজেন্ট ভ্যালু কত, এবং এই ভ্যালু থেকেই ওই প্রেজেন্ট ভ্যালু যেটা ছিল একদম শুরুতে সেটা বাদ দিলে তুমি 3 বছরের সুদ পাবা, চক্রবৃদ্ধির সুদ কত, ওইটা কত হয়, এটা কত হয় 7,822 ইন্টু কত, স্যার এটা হয় 1.0920। টোটাল 8,541। তাহলে এটা কি, এটা হলো 3 বছর শেষে কত, প্রথম 2 বছর শেষে ভ্যালু একটা, এবং এই টাকাটা আমি তৃতীয় বছরের জন্য রিইনভেস্টমেন্ট করছি 9% ইন্টারেস্টে, রিইনভেস্টমেন্ট করাতে আমার 3 বছর শেষে যে দাঁড়াইছে 5,841 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কি, ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু, স্যার কোনটা নিব, ফিউচার ভ্যালু এটা এইটা, দশমিক হবে এটা স্যার নাকি, এটা 81। তো 2 বছর, দশমিকের পর না নিলে এটা 2 বানায় দিই, তাহলে আমি ফিউচার, স্যার উপরেরটাও আমার দশমিক আছে 3 বছর স্যার, শেষে যে 29। ব্যালেন্স দাঁড়াইছে এইটা 8,542, এবং রাখছিলাম আমি কত 6,950 টাকা, আমার মাঝখানে পার্থক্য কত, এই অঙ্কটা আরেকভাবে করা যায়, ওটাও দেখাই দিতেছি, ওইটাতে আবার এত কাজ নাই, কাজ আর একটু কম, এটা কারণের একটাই মানে এইভাবে করানোর একটাই কারণ যে যাতে বেসিক, আর ওটা হলো শর্টকাট, ওটাও দেখাই দিতেছি। এটা কত হয়, কত হয় এটা, স্যার এটা হয় 1,592।
তাহলে আমরা 3 বছর শেষে দেখলাম যে সুদ আসছে আমার এত। আরেকটা শর্টকাট ওয়ে দেখেন, যে এইভাবে যদি না করতে চাও, আরেকটা ওয়েতে করতে, এটা ভেঙে করার কারণ হলো ইজিলি বুঝতে পারো যেখানে কি ঘটতেছে। আমার একটা ওয়ে দেখাইতেছি, ওটাও করতে পারো। আরেকটা হলো এরকম, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল, সরি, ফিউচার ভ্যালু is equal present value into 1 plus r power 1 plus r power n and 250 1 plus r এর মান আমরা বের করে রাখছিলাম প্রথম 3 বছর 2 বছরে হলো এটা, এবং n এর মান বের করছিলাম 4 ইনটু এটা গুণ করলে 8542 পাওয়া। এই এতটুকু অঙ্ক শেষ। কিন্তু এটা করলে তো আসলে কি ঘটতেছে আসল বিষয়টা বুঝতে না, এই জন্য আমি করি নাই। কিন্তু পরীক্ষা এটা দিলেও হবে, এটাও তুমি লিখে দিবে। এখানে কিন্তু আমাদের ঘটনা সেমই হয়েছে। হ্যাঁ, ঘটনা সেম হয়েছে। দেখো, এই যে এখানকার এটার সাথে তুমি আবার এই এই অংশটুকু গুণ করছো নাকি, এই ভ্যালুটাই তো এখানে বসাইছো না, তার মানে কি একই তো করছে এখানে নাকি। এই যে এই পুরাটাই তো কত এই করছে, এই জিনিসটাকে শর্টকাটে ওইভাবে লেখা যায়। হয়েছে? জি স্যার। এখন আমরা যাব হচ্ছে পরের অঙ্কে, 4, কোশ্চেন নাম্বার 4, একদম ইজি অঙ্ক। প্রেজেন্ট জাস্ট করে বলছে যে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত, কত টাকা মূল্য চাইছে, 15,000 টাকা আফটার 20 ইয়ার ইফ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 10%, যদি সুদের হার 10% হয়। বলো তো এই 15,000 টাকা দেওয়া আছে, 15,000 টাকা কি দেওয়া আছে এবং কি চাইছে একটু বলো। এফবি দেওয়া আবার আছে, পিবি চাইছে। কোশ্চেন গুলো মেইনই হলো, এই প্রশ্নগুলো পারার একটাই শর্ত, প্রশ্নটা পড়ে প্রথমে তোমাকে বের করতে হবে এই প্রশ্নে কি দেওয়া আছে এবং কি চাইছে। প্রথমে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে নাকি ফিউচার ভ্যালু দেওয়া আছে সেটাকে আইডেন্টিফাই করবা, এবং কি চাইছে সেটা আইডেন্টিফাই করবে। এরপরে তোমাকে সেকেন্ড স্টেপে যেটা চিন্তা করতে হবে সেটা হলো কোশ্চেনে তোমার কাছে কি অ্যানুইটির, এটা কি অ্যানুইটির ফর্মুলা ইউজ করবো নাকি সিঙ্গেল অ্যামাউন্টের ফর্মুলা ইউজ করবো, সেই বিষয়টা তোমাকে সেকেন্ড যেই লক্ষ্য করতে হবে সেটা। তো অ্যানুইটি বুঝবা কিভাবে, এই ইয়ার, এফডি ইয়ার, ইচ ইয়ার, পার ইয়ার, ইকুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুইটি, এই কথাগুলো কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। তো এইগুলো যদি পাও তাহলেই বুঝবে তুমি এটা অ্যানুইটি। আর যদি অ্যানুইটির হয় তখন আবার চিন্তা করতে হবে এটা কি বছরের শুরুতে দিছে নাকি শেষে দিছে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমার যদি ফলো করো তাহলে তুমি ইজিলি কোশ্চেনটা ধরতে পারবা। যেই স্টেপগুলো আমাদের শীটের প্রথম দিক দিয়ে লেখা আছে, যে কার পরে কি চিন্তা করতে হবে তোমাকে, চিন্তাটা লিখিত আকারে দেওয়া হয়েছে শীটের মধ্যে। বুঝতে পারছি? তাহলেই বুঝতে পারবা। না অনেকে এই চ্যাপ্টারে একটাই সমস্যা তাদের, ম্যাক্সিমাম স্টুডেন্টের, সেটা হলো প্রশ্নে কি দেওয়া আছে আর কি চাইছে সেটা ধরতে পারে না। ওটা ধরলে তো অঙ্ক শেষ হয়ে যায় না, 5 মিনিটও লাগে না একটা অঙ্ক করতে। আচ্ছা, চাইছে কি প্রেজেন্ট ভ্যালু এবং বাংলা দেওয়া থাকবে, এবং ফিউচার ভ্যালুটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা বোর্ডে আসি। কোশ্চেনটা লিখি, কোশ্চেন নাম্বার 4। প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে ফিউচার ভ্যালু,
গিভেন ফিউচার ভ্যালু কত দেওয়া আছে, ফিউচার ভ্যালু 15,000 টাকা দেওয়া আছে। তারপরে এন এর মান দেওয়া আছে 20 বছর। তারপরে ডিসকাউন্টিং রেট আছে 10%। আর বোঝা যায় যে ডিসকাউন্টিং বলছে তার মানে কি, এমনিতে বোঝা যাইতেছে যে ফিউচারকে প্রেজেন্টে কনভার্ট করার জন্য একটা রেট দিয়ে দিয়েছে, এটাকে ডিসকাউন্ট বলতে। যদি কম্পাউন্ডিং রেট তাহলে বুঝতাম যে ফিউচার চাইছে। ডিসকাউন্টিং রেট আর এর মান বা এর মান কত পার্সেন্ট, 10%। এই ইনফরমেশন গুলো কোশ্চেনে দিয়ে দিয়েছে। আমাকে জাস্ট খালি জানতে চাইছে এটার বর্তমান একদম ইজি, তাহলে সূত্রে লিখবো সূত্র হলো 15,000 10% মান 0 হবে, এন এর মান 20, ভাগ করো, খেলা শেষ। স্যার পয়েন্ট আসে 6.7275। 6.77। আর উত্তর আসে 2229.65। ভাগ করলে 2229.65। নিচে উত্তর। উত্তর কি মিলছে? আমরা আর একটা অঙ্ক করে আজকে শেষ করে দিব, 6 নম্বর অঙ্ক করে দিব। $5,000 for his education son। বলছে যে একজন পিতা তার পুত্রের শিক্ষার জন্য কি করবে, 25,000 টাকা জমা করবে। আর the son will admit after 15 years now, এখন থেকে 15 বছর। if the bank pay 10% compounded interest quarterly, বলছে যে ব্যাংক 10% হারে কম্পাউন্ডেড, অর্থাৎ যে এই টাকাটা যে বাড়বে সেটার একটা রেট দিয়ে দিচ্ছে। এই 25,000 টাকা তোমার যখন লাগবে, তুমি একটা টাকা জমা রাখবা, সেই টাকাটা 10% করে বাড়তে থাকবে, মানে সুদ অ্যাড হবে প্রতি আর 5 কোয়ার্টারলি, মানে নম্বর হচ্ছে 3 অঙ্কটা? মাস অন্তর অন্তর। পাস করি নাই, ও পাস তো করি নাই, সরি, পাসই করি, পাস করে শেষ করি। ইফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 10%, হোয়াট ইজ অ্যামাউন্ট উইল বি টাকা 30,000 ফর 5 years, ইন্টারেস্ট ইজ পেয়েবল 3 times। চাইছি কি বলো তো একটু, চাইছি স্যার কি? পিবি চাইছে, এফবির মান দেওয়া আছে। আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা? কি দেওয়া আছে এবং কি চাইছি, এই জায়গায় খাবার ধরা, মানে আইডেন্টিফাই করতে পারতেছো না যে ঠিক মতো যে প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু চাইছে। এই যে কি বলছো, হোয়াট অ্যামাউন্ট ইজ উইল বি টাকা 30,000। হ্যাঁ, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য চাওয়া হয়েছে। ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য চাওয়া হয়েছে। তো এখন যারা ফিউচার ভ্যালু বলছো তাদের একজনের হয় নাই, কারণ দেওয়াই তো আছে ফিউচার ভ্যালু না। হোয়াট ইজ অ্যামাউন্ট উইল বি টাকা 30,000 ফ্রম 5 years, এই এতটুকুর মিনিং বুঝলে তো হয়ে যায় যে 5 বছর পরে 30,000 টাকা হবে। তাহলে আজকে সেটা কত রাখতে হবে, চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে কত টাকা 5 বছর পরে 30,000 হবে। তুমি কি টাকা না রাখলে, টাকা যদি আজকে তুমি কত টাকা জমা রাখবা, এবং সুদ বছরে 2-3 বার দেওয়া হবে, 3 টাইমস বলেই দিছি। তাহলে 3 দিয়ে আমরা আর এর সাথে ভাগ করবো আর এন এর সাথে 3 গুণ করবো। ঠিক আছে, কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে।
দরকার হলে 2-3 বার করবো। আমরা কি করবো, ফিউচার ভ্যালু বের করবো। প্রবলেম 5 given future value 5 বছর পরে 30,000 পাবে, 5 বছর পর, এবং সুদ কত, 10%। এই 5 এর সাথে n এর সাথে গুণ দিতে হয়, বছরে 3 বার সুদ গণনা করা হয় বলে দিচ্ছি কোশ্চেনে। 3 দিয়ে ভাগ, আর এর সাথে 3 দিয়ে 3 এর সাথে গুণ, 3 বছর 15 হবে, ভাগে কত আসবে। তারপর সূত্র লিখবো প্রেজেন্ট ভ্যালুর, ফিউচার ভ্যালু হয় 1 প্লাস n, তাহলে ফিউচার ভ্যালু 30,000, n এর 15, আর এর মান বসায় দাও। স্যার আর ওটা কত হয় আসে, 0.033 ভাঙলে 3.33% হয় নাকি, 0.03333, 4টা 3 নাও, তাহলে মানটা একটু আমাদের অ্যাকুরেট আসবে। 0.03333, 15। স্যার 1.6345। 1.6345 ভাগ করো। অঙ্কটা অনেকবার আসছে, 18,000 হয়। স্যার 18,354.24। শেষ। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে 6 থেকে শুরু করবো।